সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। বিপিএলের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং একটা দল আমরা পেয়ে গেছি যারা ফাইনালে উঠে গেছে, ফরচুন বরিশাল। তারা টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে গেছে। গতবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল, এবার তারা ফাইনালিস্ট এবং তাদের খুব ভালো সম্ভাবনা আছে খুলনা কিংবা হচ্ছে চিটাগং কিংসকে হারিয়ে তারা শিরোপা জেতার, টানা দুবার শিরোপা জেতার। কারণ হচ্ছে যে আপনি যদি খুলনা এবং চিটাগংয়ের সাথে তুলনা করেন, এই দুই দলের যেহেতু একটা দল ফাইনালে যাবে আগামীকাল, যেহেতু দ্বিতীয় কোয়ালিফায়ার, সেইখান থেকে আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা দলকে ধরে নিচ্ছি। আপনি তাদের প্রতিপক্ষ হিসেবে আপনি যদি বরিশালকে দাঁড় করেন এক প্রান্তে, অন্য পাশে যদি এই দুটো দলকে রাখেন, সেখানে আমার কাছে মনে হয় যে বরিশাল একটু হলেও এগিয়ে থাকবে নানা বাস্তবতায়। আপনি যদি খুলনা সেক্ষেত্রে ফাইনালে যায়, সেটা হয়তো তখন বরিশালের জন্য একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। আমরা জানি না আসলে কী হবে সেটা, কিন্তু আমি আসলে আজকে কেমন হবে ম্যাচ, কেমন হবে, কি হতে পারে, কি হতে পারতো, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো না। আমরা একটু একেবারে আলোচনা করবো যেটা হচ্ছে যে ফরচুন বরিশাল এবং তামিম ইকবালকে নিয়ে। আমরা যদি ফরচুন বরিশালকে নিয়ে শুরু করি, তারা খুব সম্ভবত 2020 সালের বঙ্গবন্ধু একটা টি-20 কাপ হয়েছিল, সেখানে তারা এসেছিল এবং সেই দলটাতে দায়িত্বে ছিলেন হচ্ছে তামিম ইকবাল। সেবার তারা ভালো করতে পারেনি, কিন্তু পরবর্তীতে তারা সাকিব আল হাসানের কাঁধে এই ফরচুন বরিশালের দায়িত্ব তুলে দেয়। সাকিব আল হাসান যখন ছেড়ে দিল সেই দলটা, তারপর আবার তামিম ইকবালকে ফেরালো। তামিম ইকবাল দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পরে মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ এবং হচ্ছে বাকি যারা আছেন তারা খেলছিলেন। এবার গতবার তারা চ্যাম্পিয়ন হয়েছে, এবারও সেই দলটা তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ তারা আছেন। এখন যে জিনিসটা হচ্ছে যে এই যে আপনি যদি এখন যে 7টা ফ্র্যাঞ্চাইজি ছিল, বিশেষ করে এই মৌসুমে আপনি যদি খেয়াল করে দেখেন, রংপুর রাইডার্সের সঙ্গে সেহানে যে একটা টেক্কা দেওয়ার ব্যাপার থাকে, লড়াই করার ব্যাপার থাকে, বিশেষ করে সমর্থক গোষ্ঠী যদি আপনি চিন্তা করেন, সেখানে মনে হয় যে বিপিএলে একেবারে সবাইকে ছাড়িয়ে গেছে এবারে ফরচুন বরিশাল। আপনি যখন দেখেন গতবারও এরকম ছিল, এবার আপনি ঢাকার কথা বলুন, আপনি সিলেটের কথা বলুন, আপনি চট্টগ্রামের কথা বলুন, সব জায়গায় ফরচুন বরিশালের ম্যাচ মানে আপনি হাউসফুল। আপনার আসলে কোনো চিন্তা করতে হবে না, কোনো কিছুই ভাবতে হবে না। আপনি জানেন ফরচুন বরিশালে খেলা হবে মানে আপনি এই দিন পুরো স্টেডিয়াম একদম গ্যালারি ভরে যাবে, আপনি টিকিট পাবেন না, কালোবাজারি হবে, এই সে হবে, অনেক কিছু হবে, এটা আপনি একেবারে জানেন। কারণ লাস্ট 2 বছর ধরে আপনি এটাই দেখে আসছেন। এটা বড় একটা কারণ কি জানেন, যে এই যে সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে, সেটা একটা বড় কারণ হচ্ছে যে এই দলটার মানে পেশাদারিত্ব খুবই ভালো। তারা যখন থেকে বিপিএল এসেছে তখন থেকেই একটা বড় টিম সাজায়, বড় ক্রিকেটারদের নিয়ে আসে। তারপর হচ্ছে তাদের দেখবেন এই যে পারিশ্রমিক বিতর্ক বা অন্যান্য যে ইস্যুসগুলো, এগুলো দেখবেন আপনি ফরচুন বরিশালের সঙ্গে পাবেন না। এইবারও যদি আপনি খেয়াল করে দেখেন, তারাই একমাত্র দল হিসেবে 3 কোটি টাকার যে একটা ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হয়, সেটা তারা সবার আগে দিয়েছিল এবং পারিশ্রমিক নিয়ে তাদের কখনোই সমস্যা হয়নি এবং আশা করা যায় যে তাদের যে চিন্তাধারা, তাদের যে পেশাদারিত্ব, সেটা সামনেও হবে না। এইটা একটা বড় কারণ হতে পারে। আরেকটা বড় কারণ হচ্ছে যে তাদের যে মালিক আছেন মিজানুর রহমান, তিনি একেবারে সলিড একটা মানে ক্রিকেট পাগল লোক। আমি সলিড ক্রিকেট পাগল বলছি এই কারণে যে তিনি ক্রিকেটের প্রতি একটা ডেডিকেশন আছে। তিনি জানেন তার দলটাকে চ্যাম্পিয়ন করতে হবে, কি করতে হবে। দেখবেন তিনি এসে খুব বেশি মানে ক্রিকেটারদের সাথে তোমার এই কারণে কেন, ক্রিকেটের সাথে মালিকের অনেক সময় দূরত্ব তৈরি। আমরা যদি লাস্ট আইপিএলটা দেখি, সেখানে লখনৌ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন ছিলেন লোকেশ রাহুল, তার সঙ্গে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার একটা ঝামেলা হয়েছিল, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম। এরকম কিন্তু অনেক সময় হয় যে মালিক পক্ষের সঙ্গে আপনার ক্যাপ্টেন কিংবা আপনার ধরুন ক্রিকেটারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে না, সেটা কিন্তু আমরা অনেক সময় দেখি। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, এই যে মিজানুর রহমান, তিনি সবসময় বলেন যে আমি এই দলটার আসলে মালিক না, এই দলটার মালিক আসলে তামিম ইকবাল সব কিছু দেখভাল করেন, টিম ম্যানেজমেন্ট যা যেভাবে সিদ্ধান্ত নেওয়ার নেয়, তিনি হয়তো অনেক সময় ইনপুট দেন, সেটা নর্মাল খুবই দিতেই পারেন যারা একটা তার দল, কিন্তু তিনি সবসময় রিলাই করেন তামিম ইকবাল এবং হচ্ছে তার টিম ম্যানেজমেন্ট যেটা বলে সেটার উপর অবশ্যই রিলাই করেন। এটা একটা বড় কারণ যে ফরচুন বরিশালের প্রতি মানুষের ভালোবাসার। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি দেখেন ঢাকা বলুন, সিলেট বলুন বা আপনি চট্টগ্রামের মধ্যে, সব জায়গাতে আসলে বরিশালের মানুষের একটা সংখ্যা আছে। আপনি পাশাপাশি সেটা যার একটা বড় কারণ হচ্ছে যেহেতু এই দলটাতে তামিম ইকবাল আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন এবং মুশফিকুর রহিমের মতো 3 জন বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার আছেন, যারা কিনা বাংলাদেশের হয়ে এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলেছেন। তার পাশাপাশি আবার বেশ কিছু বড় নাম ছিল, তারা যেমন ফাহিম আশরাফকে নিয়ে এসেছিলেন, তারা যেমন হচ্ছে খান জাহান্দাজ, শাহিন শাহ আফ্রিদি, জিমি নেশাম এসেছেন তাদের ফাইনাল খেলার জন্য। তার আগের মৌসুমে আপনি খেয়াল করে দেখেন ডেভিড মিলার খেলে গেছেন বা আর অন্য যারা ছিলেন, কাইল মেয়ার্স খেলে গেছেন, এবারও কাইল মেয়ার্স খেলছেন। তো এই যে বড়, আপনি যখনই একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একটা বড় ক্রিকেটার নিয়ে আসবেন, তখন ওই দলটার প্রতি মানুষের একটা আলাদা চাহিদা থাকে। এবং যেহেতু বাংলাদেশের
পাঁচজন যে ক্রিকেটার বলা হয়, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তারপর হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল, এই পাঁচজনের আলাদা একটা সমর্থক গোষ্ঠী আছে। আপনি যদি তিনজনকে একটা দলে নেন, তার মানে হচ্ছে পুরো বাংলাদেশকে আপনি 5 ভাগ করলে 3টা ভাগ আপনার পক্ষে পড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আপনি অবশ্যই আপনার এখানে সংখ্যাটা বেশি হবে। এবং বিপিএলে ফরচুন বরিশালের ক্ষেত্রে সেটাই হচ্ছে। মাহমুদুল্লাহ সমর্থক যারা বলুন, মুশফিকের সমর্থক কিংবা হচ্ছে তামিম ইকবালের সমর্থক, এর পাশাপাশি যারা বরিশালে জন্মগ্রহণ করেছেন, যারা বরিশালের মানুষ, তাদের তো অবশ্যই একটা মানে সমর্থন আছে। তার মানে আপনি 4টা সমর্থন পাচ্ছেন, এই জন্যই তাদের সংখ্যাটা অনেক বেশি। এবং এইটা অবশ্যই তাদের জন্য দরকার ছিল, বিপিএলের জন্য দরকার ছিল। আপনার যদি মনে থাকে, তামিম ইকবাল কিছুদিন আগে চট্টগ্রাম পর্বে খেলার সময় তিনি বলেছিলেন যে তিনি সবসময় চান যে আইপিএলে যেমন ধরুন আপনি প্রত্যেকটা মুম্বাই, চেন্নাই, আপনি চেন্নাইয়ের খেলা যেখানে হোক দেখবেন একদম হলুদ জার্সি পরা পুরো গ্যালারি ছেয়ে গেছে, কারণ এটা মহেন্দ্র সিং ধোনির জন্য। তিনি বাংলাদেশেও এমন কিছু দেখতে চান। সাকিব, এটা হচ্ছে তামিম ইকবালের ভাষ্য। এবং এই বরিশাল যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে, আপনি নিশ্চিত থাকেন এই যে মুম্বাই এবং চেন্নাই সুপার কিংসের যে একটা ফ্যান বেস তৈরি হয়েছে, বিশ্বজুড়ে একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে, সেইটা ফরচুন বরিশালকে দিয়েও সম্ভব এবং এটা আমি বিশ্বাস করি। এখন যে জিনিসটা হচ্ছে, এটা কিন্তু কয়েকদিন আগে মিজানুর রহমান বলেছিলেন তাদের প্ল্যানটাই হচ্ছে মুম্বাই এবং চেন্নাইয়ের মতো করে বড় ফ্র্যাঞ্চাইজি হয়ে ওঠা, এরকম একটা সমর্থক গোষ্ঠী থাকবে, এরকম একটা দল থাকবে, কোর টিম থাকবে, যাদেরকে দেখলেই চিনবে যে তিনি বরিশালের ক্রিকেটার, তিনি বরিশালের হয়ে খেলেন, এরকম একটা পরিচিতি তৈরি হবে। এইটা কিন্তু অবশ্যই এই যে একটা চিন্তাধারা, এই যে একটা পরিকল্পনা, এটাই কিন্তু বরিশালকে এগিয়ে নিয়ে গেছে এবং এই বিপিএলকে কিন্তু একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনেক সমালোচনা আছে, অনেক ব্যাপার আছে, কিন্তু বরিশালের ব্যাপারে আপনি আসলে অনেক বেশি সমালোচনা খুঁজে পাবেন না। হাতে কোনো হয়তো 1-2 অনেক মানে ইনসিডেন্ট থাকতে পারে, এটা আসলে খুবই নগণ্য। আপনি হয়তো এই সিজনে তো অবশ্যই আপনি কোনো ইনসিডেন্ট খুঁজে পাবেন না। এর আগে হয়তো তার ক্লাব পর্যায়ের কোনো, মিজানুর রহমানের ক্লাব পর্যায়ের হয়তো কোনো ইস্যুস আছে, কিন্তু সেটা হয়তো আপনি আসলে বিপিএলকে মেলাতে পারবেন না, কারণ বিপিএল এখন পর্যন্ত যেটা করেছেন একদম সলিড কাজ করেছেন। আর আরেকটা যে জিনিসটা হচ্ছে যে এখানে সবচেয়ে বড় যে নিয়ামকটা, সেটা হচ্ছে তামিম ইকবাল। আপনি তামিম ইকবালকে ওই যে ফরচুন বরিশালের মালিকের ভাষায় যেটা বললাম যে তামিম ইকবাল এই দলটার মালিক, আপনি এটাকে বলতে পারেন যে ফরচুন বরিশালের তামিম ইকবাল। আপনি একটা হেডলাইন এমন করতে পারেন যে তামিম ইকবাল দ্য সিক্রেট এজেন্টস অফ ফরচুন বরিশাল। কেন বলছি দেখুন, এই দলটাতে বড় বড় ক্রিকেটাররা খেলছেন। কেন খেলছেন? এটা শুধুমাত্র তামিম ইকবালের জন্য। কালকে যদি আপনি তামিম ইকবালের ম্যাচ শেষে যদি আপনি কথা শুনে থাকেন, সেখানে একটা কথা বলেছিল সঞ্চালক, যখন তাকে জিজ্ঞেস করলো যে এই যে মোহাম্মদ আলী আপনাদের 5টা উইকেট পেল 24 রানে, একেবারে 4টা উইকেট পেয়েছেন, আপনাদের জন্য নিশ্চয়ই নতুন একটা আবিষ্কার হলো, কারণ তিনি এর আগে কিন্তু বিপিএল ম্যাচ খেলার সুযোগ পাননি। একদম শেষ পর্যায়ে এসে তিনি যদিও টুর্নামেন্ট শুরু থেকে ছিলেন, কিন্তু তিনি ম্যাচ পেয়েছেন কবে? একদম শেষ পর্যায়ে এসে এবং কোয়ালিফায়ারে এসে। এখন জিনিসটা হচ্ছে তামিম ইকবাল তখন বলেছিলেন যে না, ব্যাপারটা আসলে এরকম না। তিনি এই যে তাদের জন্য নতুন আবিষ্কার না। কেন নতুন আবিষ্কার না? কারণ হচ্ছে যে তিনি যখন লাস্ট পিএসএলে খেলেছেন মোহাম্মদ আলী, তখন তাকে তার মনে ধরে, তামিম ইকবালের মনে ধরেছিল। এবং এখন থেকে প্রায় 6 মাস আগে এই মোহাম্মদ আলীর সঙ্গে ফরচুন বরিশাল চুক্তি করেছিল। এবং এই যে তামিম ইকবাল, তিনি তার খেলা দেখেছেন, তিনি চুক্তি করেছেন, এজেন্ট হিসাবে কাজ করছেন। আমি এজেন্ট হিসাবে এখানে মানে নেগেটিভ অর্থে বলছি না। এখানে জিনিসটা হচ্ছে তার দলের জন্য ভালো হবে, ফরচুন বরিশালের জন্য ভালো হবে, সেটা কি করা যেতে পারে, সেটা করার জন্য তামিম ইকবাল এই দেখেন 6 মাস আগে সে চিন্তা করছিল যে এই বলারটা আমার বিপিএলে বা আমার দলের জন্য ভালো হতে পারে। 6 মাস আগে তার সঙ্গে চুক্তি করেছে। আপনি যদি খেয়াল করে দেখেন, এই যে তারা ফাইনালে উঠেছে, ফাইনালে আসবে কে? জিমি নিশাম এসে গেছেন আজকে সকালে, আসার কথা ছিল কার? ডেভিড মিলার। এখন ডেভিড মিলার যেহেতু আসতে পারেননি, তার পরিবর্তে একটা ক্রিকেটার দরকার ছিল। শুধু তাই না, কিন্তু আপনি যেহেতু দেখুন ফাহিম আশরাফ তাদের হয়ে খুব সম্ভবত 10টা ম্যাচ খেলেছেন, 10টা বা 11টা ম্যাচ খেলেছেন, এবং সেখানে তিনি 20টা উইকেট পেয়েছেন। তাদের এই যে সাফল্য, এই যে এই দলটা এবার তো ভালো পারফর্ম করছে, তার পেছনে কিন্তু ফাহিম আশরাফের বড় একটা অবদান আছে। এখন এরকম পারফর্ম করার পর ফাহিম আশরাফ যেহেতু পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পেয়ে গেছেন, তাদের দলে কিন্তু এখন ভালো মানের পেসার নেই। ভালো মানের পেসার এই সেন্সে বলছি, পেস বোলিং অলরাউন্ডার। কাইল মিয়ার হয়তো লাস্ট ম্যাচটাতে জয়েন করেছেন, কিন্তু তার আগে কিন্তু তাদের এরকম কোনো অপশন ছিল না যে আপনার একটা পেস বোলিং অলরাউন্ডার যদি থাকে, আপনাকে 4 ওভার বোলিং করে দেবে, আপনার ব্যাটিংটা করে দেবে, এরকম একটা পেস বোলিং অলরাউন্ডার সবাই চায়। এখন তাদের এই জায়গাটার অভাব ছিল। এখন ফাহিম আশরাফের জায়গায় কাকে খেলানো যেতে পারে? আপনি যদি খেয়াল করেন,
এই কন্টিনেন্টে ভালো করতে পারে, এই মুহূর্তে ফ্রি আছেন, এরকম ক্রিকেটারের ভিতরে জিমি নিশাম অবশ্যই বেস্ট চয়েস। আপনি যদি গতবার খেয়াল করেন, খুব সম্ভবত রংপুর রাইডার্সের হয়ে তিনি 8টা বা 7টা ম্যাচ খেলেছিলেন, প্রায় 300 রান করেছিলেন, 4টা উইকেট পেয়েছিলেন। তার মানে তাকে আপনি যদি এখানে নিয়ে আসেন অবশ্যই আপনার দলের জন্য ভালো হবে। আপনি যদি এসএ টি-20 তার পারফরমেন্স দেখেন, সেখানে একেবারে যে খারাপ ছিল সেটা বলার সুযোগ নেই। খুব সম্ভবত 7টা বা 8টা উইকেট পেয়েছিলেন, রান করেছিলেন হয়তো 100-এর মধ্যে, কিন্তু ব্যাটিংয়ের বেশিরভাগ ম্যাচগুলোই তিনি ব্যাটিংয়ের সুযোগ পাননি, তার দল তাকে ব্যাটিংয়ে আসলে ওইভাবে সুযোগ হয়নি। এখন যে জিনিসটা হচ্ছে যে এই যে জিমি নিশামকে নিয়ে আসলেন, কে নিয়ে আসলেন? তামিম ইকবাল, নিশ্চিতভাবেই। কারণ তামিম ইকবাল না বললে একজন মালিক পক্ষের একজন ক্রিকেটারকে 1-2 দিনের ভিতরে নিয়ে আসা এত সহজ না। একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার যখন আপনি কাউকে ফোন দিয়ে বলবেন যে ভাই তুমি আসো আমার এখানে খেলে যাও, তখন ওই ক্রিকেটারটা ওই যে ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের একটা মূল্যায়ন করে, একটা মালিক পক্ষ যখন বলবে অবশ্যই সেটা বিশ্বাস করবে না। আর বাংলাদেশে এই বিপিএলে পারিশ্রমিক নিয়ে যে ঝামেলাগুলো হয়েছে, তারপরও পরের সময়টাতে একজন বড় ক্রিকেটার আসবে খেলতে, সেটার কিন্তু অনেক মানে কঠিন একটা ব্যাপার। কারণ পারিশ্রমিক দেওয়া হবে কি না বা অন্যান্য ব্যাপারগুলো নিশ্চিতভাবে মাথা থাকে। কিন্তু তামিম ইকবাল আপনাকে যখন ফোন দিবে, আপনি অবশ্যই সেই চিন্তাটা করবেন না যে আমাকে পারিশ্রমিকটা আগে পারিশ্রমিক দিতে হবে, পারিশ্রমিক না দিলে আমার এই হবে না, ওই হবে না, ইত্যাদি ইত্যাদি, বা পারিশ্রমিক পাবেন না এরকম সংখ্যা আপনার মাঝে জাগবে না। আপনি যদি খেয়াল করে দেখেন, টুর্নামেন্টের একেবারে শুরুর দিকে তাদের এখানে খেলতে এসেছিল কে? শাহিন শাহ আফ্রিদি। কার মাধ্যমে এসেছেন? জিনিসটা হচ্ছে তামিম ইকবালের ফোন পেয়ে শাহিন শাহ আফ্রিদি খেলতেছেন। তিনি কিন্তু সাউথ আফ্রিকাতে ছিলেন। সাউথ আফ্রিকা তাকে যখন টেস্ট দলে তাকে রাখা হয়নি, তাকে বলা হয়েছিল তুমি ঘরোয়া ক্রিকেট খেলো, কিন্তু তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলেননি। কারণ তাকে তামিম ইকবাল ফোন দিয়ে বলেছিলেন যে তুমি যদি সময় পাও আমার এখানে 4টা-5টা ম্যাচ খেলে যেও। এবং শেষ পর্যন্ত কিন্তু পিসিবির কাছ থেকে অনুমতি নিয়ে শাহিন শাহ আফ্রিদি ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলে গেছেন। এবং এবারে বিপিএল যদি আপনি খেয়াল করে দেখেন, শাহিন শাহ আফ্রিদি সবচেয়ে বড় তারকা এবং সেটার অবদানকার তামিম ইকবালের। আপনি যদি আগের মৌসুমগুলোতেও দেখেন, গত মৌসুমে কেশব মহারাজ এসেছিলেন খেলতে। তিনি আমাদের ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে আপনার সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছিলেন যে তিনি যে জিনিসটা হচ্ছে যে ক্রিক ফিনিশে তিনি জানাছিলেন যে তামিম ইকবাল তাকে ফোন করেছিল, তামিম ইকবালের সাথে তার কথা হয়েছিল, তাকে তামিম ইকবাল এসে, এর মানে হচ্ছে ফরচুন বরিশালে যারা বিদেশি ক্রিকেটার হিসেবে খেলতে আসেন তাদের সবাইকেই তামিম ইকবাল কোনো না কোনোভাবে নিয়েছেন। এখানে আসলে মালিক পক্ষের কিছুই করতে হয় না। মিজানুর রহমান যিনি আছেন তিনি শুধুমাত্র তার ওই যে পারিশ্রমিকটা কনফার্ম করতে পারলেই হচ্ছে, বাকি সব কিছু কী করছেন এই তামিম ইকবাল দেখভাল করছেন। এবং তামিম ইকবালের এই যে সত্তাটা, যে তার দলটা ভালো করতে হবে, তার জন্য দলের জন্য কাকে ভালো হয়, কাকে নিয়ে আসা যেতে পারে, এই চিন্তাগুলো যদি তিনি করছেন। এবং এইটার কারণেই কিন্তু আলটিমেটলি ফরচুন বরিশাল এত বড় ব্র্যান্ড হয়ে উঠছে। এবং এটার কারণেই কিন্তু ফরচুন বরিশাল আজকের ফরচুন বরিশাল হয়ে উঠছে এবং টানা 2বার ফাইনাল খেলার সুযোগ পাচ্ছে। গতবার চ্যাম্পিয়ন, এবারও নিশ্চিতভাবেই তারা চাইবে চ্যাম্পিয়ন হয়ে শেষ করার জন্য। এবং তামিম ইকবাল কতবার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন, এবার না হওয়ার সামান্য একটা চান্স আছে যদি ফাইনালে বিশেষ কিছু করে ফেলতে না পারেন। কিন্তু তামিম ইকবাল এই টিমটা যে ব্যাকবোন, যেভাবে টিমটাকে গোছানো দরকার। ডেভিড ম্যালান, আমি আর একটু শেষ করার আগে ডেভিড ম্যালান একটা কোট নিয়ে বলবো, যে কয়েকদিন আগে তিনি বলেছিলেন যে তামিম ইকবালকে ক্যাপ্টেন হিসাবে আমার এই জন্যই ভালো লাগে যে আমাদের খুব বেশি টিম মিটিং করতে হয় না, ঘন্টার পর ঘন্টা আলাপ করতে হয় না। তিনি জানেন তার ক্রিকেটারে কী করতে হবে, সেটা শুধু জাস্ট বলে দেয় যে তুমি এটা করবা, শেষ। মানে প্ল্যানটা একেবারে সিম্পল। সো ওইটা তার খুব ভালো ব্যাপার। এবং আমার কাছে মনে হয় যে এই বরিশালকে, ফরচুন বরিশাল একটা ব্র্যান্ড হয়ে ওঠার পেছনে তামিম ইকবাল একটা বড় অবদান আছে। অবশ্যই বাকিদের তো অবশ্যই অবদান আছে, কিন্তু সেখানে ফ্রন্ট ফুটে যদি আপনি কাউকে চিন্তা করেন, সেখানে অবশ্যই তামিম ইকবালের নামটা থাকবে। আপনি তামিম ইকবালকে ফরচুন বরিশালের এজেন্ট, ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপনি বলতেই পারেন। এটাতে আমার মনে হয় যে বেশিরভাগ দর্শকের সন্দেহ থাকার কথা না। আমরা চেষ্টা করবো আগামীকাল যদি দ্বিতীয় কোয়ালিফায়ার আছে, সেই ম্যাচের পরে অবশ্যই অন্য কোনো বিষয় নিয়ে বা অন্য কোনো টপিক নিয়ে, বিপিএল সম্পর্কিত, ক্রিকেট সম্পর্কিত যে কোনো তথ্য নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব, কথা বলবো, আপনাদেরকে ক্রিকেটের সকল খবর জানানোর চেষ্টা করবো। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।